আমার ফ্লাইট আছে, কারণ আমার মেয়াদ শেষ হয়ে গেছে। এখানে এগুলো হচ্ছে বন্দর এলাকা। এই হচ্ছে পিচ এয়ারলাইন্স জাপানের, আমি প্রথমবার দেখছি। তো আমরা পৌঁছাবো ব্যাংকক রাত্রি 12:55। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগস। তো আজকে আমি বেরিয়ে গেছি, আমার ফ্লাইট আছে, কারণ আমার মেয়াদ শেষ হয়ে গেছে এখানে ভিসার। তো তার জন্য আমাকে যেতে হবে। আর আমি অনেক কন্টেন্ট বা অনেক ভিডিও করতে পারিনি আমার শরীর অসুস্থ থাকার জন্য। তার জন্য অনেক দুঃখিত আমি, ক্ষমা করে দেবেন। তো যাওয়া যাক, আমাকে একটা বাস ধরতে হবে। বাসটাতে 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে, তারপরে এয়ারপোর্টে যাব। তবে এই এয়ারপোর্টটা জাপানের একটা দ্বীপ মতো অবস্থায় আছে, তো দেখা যাক কীরকম ব্যাপার। এখানে লোকেশন খুলে নিয়েছি, সেই হিসাবেই যাচ্ছি, দেখা যাক কী হয়। তো আমাদেরকে ধরতে হবে এয়ারপোর্ট লাইনের বাস, যার জন্য একটা স্টপে যেতে হবে। সেখানেই আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমার হস্টেল থেকে 9 মিনিটের রাস্তা। খুবই খারাপ লাগছে যে আমি যে প্ল্যান করে এসেছিলাম সেই প্ল্যান হলো না। উপরন্তু আমি অসুস্থ হয়ে গেছিলাম। তো আশা করি এরপর ভিডিওগুলো ভালো দিতে পারবো অন্য দেশে। দেখা যাক কি হয়। চলো যাওয়া যাক। আমার মনে হয় ওই ব্লু বাসটাই হবে। কানসাই এয়ারপোর্ট লুমিনাস বাস। তো এটাই হচ্ছে এয়ারপোর্ট লুমিনাস বাস, এখানে যেটা দাঁড়িয়ে আছে। বাকি এটার স্টপ কোথায়? এই যে আউট অফ সার্ভিস এই বাসটা লেখা উঠছে অবশ্য। তো এদিকে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি বাসের। বাকি এখানে বিল্ডিংটা খুবই বড়। এখানে জিজ্ঞাসা করা যাক কি বলে, যে এখানে দেখুন দেয়া আছে 133, মানে এখন 1:18, 33-এ আছে, একটু সময় লাগবে। মাইক কাজ করছে না, আমি খালি গলায় শুধু ক্যামেরায় রেকর্ডিং করছি। তো আমরা যাব কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটার জন্য আলাদা বাস আছে, অন্য এয়ারপোর্টের জন্য আলাদা করে বাস আছে। তো এই যে দেখুন কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কিন্তু একটা দ্বীপের মধ্যে আছে, ওসাকার সাগরের বুকে। তো আমাদেরকে ওখানেই যেতে হবে, যার জন্য একটা বাস যায়, যে বাসটার নেক্সট টাইমিং এই যে 1:30-এ আছে, আর এখন 1:21 বাজে। তো 3টে স্টপ পর নামিয়ে দেবে, 3 মিনিট আমাদেরকে হাঁটতে হবে, এবং যার মূল্য হচ্ছে 1800 ইয়েন। 1 ঘন্টা 18 মিনিটে পৌঁছে দেবে আমাদেরকে। তো দারুণ ব্যাপার। আমি এখানে চলে এসেছি, ওসাকা উমেদা এয়ারবেস ওসাকা। তো এখানে আগে টিকিট কাটতে হয় ভাই। পিছনে ওখানে একজন আছেন, উনি আমার হেল্প করলেন। এখানে আগে এসে টিকিট কাটতে হয়, মেশিন আছে সেখানে, ইংলিশও হয় অবশ্য। উনি ছিলেন, তাড়াতাড়ি করে কেটে দিলেন, কারণ 33-এর টাইম আছে। তো সেই হিসাবে আমি এখন বাসে বসে আছি। বাসটা কিন্তু খুবই সুন্দর, এরকম দেখুন প্লাস্টিক দিয়ে করা আছে। এটা হচ্ছে এয়ারপোর্ট বাস, কানসাই এয়ারপোর্ট যাচ্ছি আমরা, কারণ কানসাই এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট আছে, যেটা হচ্ছে পিচ হচ্ছে গিয়ে জাপানির একটা এয়ারলাইন, যেটা অনেকটা মানে সস্তা বলবো না, কিন্তু সেই হিসাবে ঠিকঠাক একটা প্লেন, এবং সাথে একটু সাশ্রয় মূল্যে হয়ে যায়। যেমন আমার এখান থেকে ব্যাংকক যাচ্ছি, এখান থেকে আমি থাইল্যান্ড যাচ্ছি। তো থাইল্যান্ডে যাওয়ার জন্য আমার 24,000 লেগেছে ওয়ান ওয়ে যাওয়ার জন্য। তো ওখানে আমি এয়ারবিএনবি বুক করেছি, সেখানে আমরা থাকবো এবং তারপরে এক্সপ্লোর করব থাইল্যান্ড। তো দেখা যাক কীরকম হয় আমার সফর। আর এমনিতেও আমি ততটা মানে অসুস্থ এখন নই, এখন একটু ঠিক আছে। বাকি দেখা যাক কী হয়। তো এখানে আসলে অবশ্যই আপনারা ইন্স্যুরেন্স করে আসবেন, যেটা বলার, কারণ এখানে ভিজিটে গেছিলাম আমি। ভিজিটে আমার নিয়েছিল কিছু কেমন 4000 ইয়েন মতো, এবং ওষুধেও লেগেছে আমার 3000 ইয়েন মতো, মানে ওই 2500 মতো। তো সেই হিসাবে ঠিকই আছে, কিন্তু ভালো। এখানে যদি আপনি না জানেন, আপনি সোজা হসপিটালে গিয়ে ওনাদের থেকে হেল্প চাইলে ওনারা অবশ্যই হেল্প করবেন,
কারণ আমি ওভাবেই হেল্প পেয়েছি। আমি আগে থেকে অ্যাপয়েন্টমেন্টও করিনি, কিছুও করিনি। আমি গিয়ে বললাম আমি জানি না এই সমস্ত কিছু, প্লিজ আমাকে হেল্প করুন। তো ওনারা হেল্প করে নিজেরাই আর কি লিখে টিকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে এবং আমাকে বলে দিলেন যে এই জায়গায় গিয়ে দেখাতে হবে, এরকম একটা ব্যাপার। তো খুবই ভালো, এখানে আমি অনেক হেল্প পেয়েছি, সত্যি বলতে অনেক অনেক হেল্প পেয়েছি আমি এখানে। বাকি দেখা যাক ইমিগ্রেশনে কী জিজ্ঞাসা করে আর জাপানের এয়ারপোর্টের পরিস্থিতিটা কীরকম রুলস। কারণ আমাকে রুলসে আগেই লিখে দিয়েছে যে 3 ঘন্টা আগে আমাকে কিন্তু এয়ারপোর্টে উপস্থিত হতেই হবে, ঠিক আছে? তো তার আগে গিয়ে আমাকে বোর্ডিং পাস নিতেই হবে, এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য আমি এখন বেরোচ্ছি। এখান থেকে আমার 1.5 ঘন্টা মতো লাগবে। এখন বাজে প্রায় 1:30, তো 2:30, 3টের মধ্যে পৌঁছে যাব। 3টের মধ্যে পৌঁছে যাওয়া মানে অনেক, তো সেই হিসাবে দেখা যাক কী হয়। ওসাকার শহরের সুন্দর দৃশ্য দেখুন, অনেক প্যালেস পুরানো এবং অনেক জায়গা আছে ঘোরার, কিন্তু আমার শরীরের কারণে আমি একটা জায়গাও ঘুরতে পেলাম না, খুবই দুঃখের বিষয়। এগুলো হচ্ছে বন্দর এলাকা, জাপানের বন্দর এলাকা দেখুন কীরকম। জাপানের মালবাহী জাহাজ। এর আগে একটা চুল্লি দেখে আমি ভাবলাম আগুন ধরে গেছে, কারণ এতে তো ধোঁয়া উঠছে, ওদিকে দেখুন ওটাতে আগুন জ্বলছে। এর আগেও অনেক দেখলাম আগুন জ্বলছে। এগুলো সব ফ্যাক্টরি এবং বন্দর এলাকা, এখানে এরকম উপরে আগুন জ্বললে ভয় তো লাগবেই। আমি তো ভয় খেয়ে গেছিলাম, তারপর দেখি নাকি না, এটা আগুন জ্বলছে অনেক জায়গাতেই। তো এটা হচ্ছে কানসাই টার্মিনাল 1, তাই এনারা নেমে যাচ্ছেন। তো টার্মিনাল 2-এ আমরা নামবো, কারণ আমার টার্মিনাল 2 থেকেই আছে। তো এখানে উনি এসে চেক করে গেলেন যে কার কটা লাগেজ আছে, সেই মতো ওখানে উনি পড়ছি দিয়ে মিলিয়ে দেখবেন যে টার্মিনাল 1-এ যে নামিয়েছেন সবার লাগেজ যারা টার্মিনাল 2-এ যাচ্ছে তাদের আছে কি না। তাই সবাই টিকিট চেক করে গেলেন এবং কটা লাগেজ আছে জিজ্ঞাসা করে গেলেন। 2:40-এর টাইম গেছিলো, পাক্কা 2:40-এই আমরা পৌঁছে গেছি। তো এরকম এই টিকিটটা দিয়ে দিলে এই যে আমার ব্যাগ পেয়ে গেলাম, এবং সাথে আমাদেরকে যে নামালো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার। তো এই যে এখান থেকে আমাদেরকে আবার ভিতরে যেতে হবে। এই যে এখানে লেখা আছে বড় করে টার্মিনাল 2 ইন্টারন্যাশনাল। তো আমার হচ্ছে MM91, সামনেই দেখতে পাচ্ছি পিচ, কারণ আমার পিচ এয়ারলাইন্সেই কাটা আছে টিকিট। আমাকে ভিতরে গিয়ে বোর্ডিং পাস নিতে হবে। বাকি এখানে চেক ইনের মেশিন আছে, চেক ইন করতে পারেন, কিন্তু আমি কাউন্টারেই যাব। তো এখন আমি পেয়ে গেছি আমার বোর্ডিং পাস। এখানের বোর্ডিং পাস দেখুন কীরকম ধরনের। পিচ এয়ারলাইন্সে যাচ্ছি আমি। বোর্ডিং পাসের জন্য এদিকে মেশিন আছে, এই যে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, এবং তারপরে মেশিনে গিয়ে আপনার টিকিট যে আছে, আপনাকে যদি বারকোড প্রোভাইড করা হয় কোম্পানি থেকে, তাহলে বারকোড বা আপনার টিকিট একটা নাম্বার থাকবে কাগজের বাম পাশে, টিকিট 6 ডিজিটের একটা নাম্বার থাকবে, সংখ্যা এবং লেটার মেশানো, ওটা ওখানে দিতে হবে। দিলে তারপরে এই স্লিপটা বেরিয়ে আসবে। এটাই হচ্ছে আমার বোর্ডিং পাস। তো এখানে এইভাবে লেখা আছে গেট নাম্বার 88, সিট নাম্বার 31F। তো 30 মিনিট আগে আমাকে কিন্তু যেতে হবে, যখন টাইম আছে আমার টাইম হিসাবে। সো 19:45, মানে 7:45-এ আমার ফ্লাইট আছে ব্যাংককের জন্য, আর আমাকে ওখানে পৌঁছাতে হবে। কিন্তু মেন কথা হচ্ছে গিয়ে এখন বাজে 5:45, 6টা বেজে গেছে। তো 5:45 আমাদের চেকিং ছিল, তার আগে কিন্তু আমাকে বসে থাকতে হয়েছিল। তো এখানে খাবারের জন্য সেরকম কিছু ব্যবস্থা নেই, ওখান থেকে আপনারা প্যানকেক বা কোল্ড ড্রিঙ্কস নিতে পারেন, কারণ এখানে অনেক ভেন্ডিং মেশিন আছে। বাকি এরকম বসার জায়গা মাঝে মধ্যে চেয়ার টেয়ার করে দেওয়া আছে, চার্জার আপনারা দিতে পারেন। কিন্তু চেক ইন এরিয়া এখান থেকে শুরু হচ্ছে, আমাদেরকে এখান দিয়ে এন্ট্রি করতে হবে।
তো এখান দিয়ে গিয়ে ভিতরে এন্ট্রি করতে হবে এবং ওদিকে বাইরে যাওয়ার রাস্তা, এখানে ইনফরমেশন ডেস্ক। আর সবথেকে বড় কথা হচ্ছে এয়ারপোর্টে ঢুকেই কিন্তু ওখানে আপনার ব্যাগ মেপে নেওয়ার যন্ত্র আছে। এখানে কিন্তু ডাস্টবিন রাখা আছে, যে আপনার কাছে কোনো প্লাস্টিক বা নোংরা জিনিস থাকলে এখানে যেন ফেলে দেওয়া হয়, এবং তারপরে কিন্তু আপনাদেরকে সিকিউরিটি চেকে এন্ট্রি করানো হবে। এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোট বাইরে খুলে রাখতে হবে এবং অনেক কিছু আছে যেগুলো অ্যালাউ নেই। সাথে এদিকে ডাস্টবিন দেওয়া আছে এবং এটা জল ফেলার পাত্র। আপনার কাছে জল থাকলে আপনাকে কিন্তু জল ঢেলে দিতে হবে, জল নিয়ে যাওয়া যাবে না। আর প্লাস্টিকের বোতল এখানে বোতলের জারে, ক্যানের জারে ফেলে দিতে হবে। তো এখানে সমস্ত নিয়ম রাখা আছে এভাবে। এবং আপনার কাছে যদি ছুরি, কাঁচি এরকম ধরনের কোনো জিনিস থাকে, লাইটার পর্যন্ত, ওগুলো এখানে রেখে দিতে হবে। দেখুন কীভাবে দিয়ে রেখেছে। জুতো খুলতে হবে, এগুলো সব জায়গাতেই হয়, কিন্তু এখানে লিখে দেওয়া আছে যে জ্যাকেট, জুতো, ফোন সমস্ত কিছু আর কি আপনাদেরকে ট্রে করে পাঠাতে হবে। আর এখানে দেখুন অনেকের লাইটটা জমা হয়েছে। তো আমি এখন চলে এসেছি। প্রথমে সিকিউরিটি চেক হলো এবং তারপরে চেক ইন হলো। আমি মলের ভিতরে ঘুরে বেড়াচ্ছি এবং আমাকে ওদিকে যেতে হবে। তো এখানে ইমিগ্রেশনের পর আর কি স্ট্যাম্প দিয়ে দিল যে আমি 21 তারিখে ছেড়ে যাচ্ছি, আর তার আগে এন্ট্রিতে এই স্ট্যাম্পটা দেওয়া হয়েছিল। তো এটা অবশ্য ব্যাঙ্গালোর থেকে, এটা জাপান থেকে, আর আজকের এটা জাপান 21 তারিখে। তো এই ছিল জাপানের ভিসা। কিন্তু আমার শরীর অসুস্থ থাকার জন্য আমার ট্যুর ভালো হলো না, ভিডিও দিতে পারলাম না, তার জন্য অনেক অনেক দুঃখিত। আর ইমিগ্রেশনে কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু দেখলেন আপনার ভিসা এবং এন্ট্রি স্ট্যাম্প, আর সাথে আপনার নাম আর এই টিকিট, বোর্ডিং পাস, শুধু এটুকুই। হ্যাঁ, আমার খিদেও তো পাচ্ছে। তো আমার খুব খিদে পেয়েছিল, আমি এখানে রামেন নিয়ে নিয়েছি, এই যে। তো ওই রামেনের প্রাইস নিল 1100 ইয়েন। তো এটাই এখন আমার পেট ভরার জিনিস, তাছাড়া আর কিছু নেই। বাকি এখানে একটাও চেয়ার খালি ছিল না, আমি দেখে দেখে এখানে এসে বসেছি। ভাই কী অবস্থা! মেন কথা এখানের বাটি দেখুন, বাটিতেই করে সবাইকে দেওয়া হয়। তো অনেকেই এখানে আর কি খুঁজছে সিট, কারণ সিটই ফাঁকা নেই। তো এখানে আপনারা খাবার খেতে পারেন বসে এভাবে, এবং খাবার খাওয়া হয়ে গেলে আপনারা প্লেটও এখানে ছেড়ে দিয়ে পারেন। তো এরকম একটা ব্যবস্থা আছে। এখানে অনেক মানুষ বসে আছে আর অনেক মানুষই এভাবে খাবার খাচ্ছে। তো মেন কথা হচ্ছে কি ভাই, এখানে এনে পিচ দেখাচ্ছে, ঠিক আছে, ওখানে 301 দেখাচ্ছে, কিন্তু এই 88টা কোথায় সেটাই বুঝতে পারছি না। তো গেট নাম্বার 300 ওদিকে দেখাচ্ছে। তো বাকি দেখা যাক, কারণ এখানের সিস্টেম আমি একদম বুঝতে পারছি না, কারণ একদমই আলাদা। এখানে গেট 88 বলে কিছু লেখাই নেই, এ বি এই দুটোই লেখা আছে, আর ওইদিকে দেখাচ্ছে 301। তাহলে 88 কোথায়? একদম ডাইরেক্ট 301-এ কীভাবে যাচ্ছে? ওখানে কাউকে দেখতেও পাচ্ছি না যে জিজ্ঞাসা করব। বাকি ওখানে গিয়ে দেখা যাক। তো ভাই এদিকে দেখাচ্ছে আমাদের 88 নাম্বার দেখাচ্ছে, MM 91, ঠিক আছে, কিন্তু যাবো কোন দিক দিয়ে এটাই হচ্ছে প্রশ্ন আমার। এদিক দিয়ে তো ক্যাবিন ক্রুরা যাচ্ছে। থ্যাংক ইউ। তো এটা সেই চায়নার মেট্রোতে যখন চড়েছিলাম না, গেটের বাইরে দাঁড়িয়ে তারপরে আমি খুঁজছিলাম জাংজিয়া দিতে, এটা ওরকম ধরনের কেস। দেখুন এখানে লেখা আছে 80 থেকে 85 ওদিকে, আর 86 থেকে 91 এদিকে। তো আমাদেরকে এদিকেই যেতে হবে, আর এখানে প্রচুর যন্ত্রের আওয়াজ। তো অবশেষে আমরা পৌঁছালাম একটা লম্বা লাইনের পর। তো এরকম স্টার সমস্ত প্যাসেঞ্জারের চেক করার পর তারপরেই কিন্তু গেট থেকে আমাদেরকে ছাড়ছে। এই লম্বা লাইনে একজন গিয়ে সবাই চেক করে আসলো, এবং আসার পরে তবে গেটে হচ্ছে, আর গেটে একজন দাঁড়িয়েছিল। এটা কী হলো? দুদিকে হয়ে গেল কেন? আরিগাতো গোজাইমাসু। ও বাহ, ভাই ফাঁকা মাঠ। এই হচ্ছে পিচ এয়ারলাইন্স জাপানের, আমি প্রথমবার দেখছি। আমাকে অনেক লম্বা রাস্তা ধরতে হবে, কারণ 31। তো ওনারা বলছেন যে আপনাদের ব্যাগ যদি এখানে না ধরে তাহলে ওপরে রাখতে, আর না হলে এখানে ধরে গেলে এখানে রাখতে পারেন। এবং এখান থেকে দেখুন লোকেশনটা খুব সুন্দর দেখাচ্ছে দেখতে, এই যে। কিন্তু আমি একটা ফটো তুলতে পারলাম না, কারণ এখানে ফটো তোলা যাবে না।
পিচ এয়ারলাইন। তো মেন কথা হলো গিয়ে আমাদের জার্নিটা থাকবে 6 ঘন্টার, তার কারণ এখন এখানে বাজে 7:45। এটা জাপানের লোকাল টাইম। তো আমরা পৌঁছাবো ব্যাংকক রাত্রি 12:55, তার মানে সেটা ব্যাংককের টাইম, এখানের টাইম না। তো সেই হিসাবে আমাদের জার্নি কিন্তু 6 ঘন্টার, কারণ এখন ব্যাংককে 6টা বাজে, 5:30 থেকে 6টা বাজছে, আর এখানে 8টা বাজতে যাচ্ছে। তো সেই হিসাবে 6 ঘন্টা আমাদের সফরটা আছে। আর এখানে কিন্তু সেরকম কোনো কোয়ালিটি নেই যে কোনো এলইডি বা কি। এটা সেরকম বড় ফ্লাইটও নয়, ছোট ফ্লাইট। 6 ঘন্টা। তো এখন আমরা উড়তে যাচ্ছি আকাশে, জাপানের ওসাকা থেকে ব্যাংকক থাইল্যান্ডের। ওদিকে একটা প্লেন যাচ্ছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আমি তো দেখতেই পাচ্ছি না, আমার ক্যামেরাটাই দেখা যাচ্ছে, আমাকেই দেখা যাচ্ছে। তো আমরা ল্যান্ড করে গেছি, এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, কারণ এখানে কোনো খাবার টাবারের জিনিস ছিল না, আর আমি কোনো খাবার অর্ডার করিনি, তো তার জন্য আমি খাবারের কোনো পর্ব দেখাতে পারিনি। আর আমি যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বেরিয়েছিলাম তখন কিন্তু সিট বেল্টের সাইন পড়ে গেছিলো। বাকি ফ্লাইট ভালো ছিল, আর ওখান থেকে এখানে আসার জন্য ওটাই হচ্ছে শুধু মূল্য, বাদ বাকি কোনো নিজে থেকে যেমন অন্য এয়ারলাইন্স আমরা দেখে থাকি অন্তত জলটুকু দেওয়া হয়, এখানে সেরকম জলের ব্যবস্থাও নেই। প্রথমবার ব্যাংকক এয়ারপোর্টে, আমি এর আগে কখনো আসিনি, দেখা যাক ইমিগ্রেশনে কী ব্যাপার হয়। তো ফ্লাইট ভালো ছিল, কিন্তু ওই যে সুবিধা নেই, এটাই যাওয়া হচ্ছে কথা। মেন কথা আমার কথা হচ্ছে জল, ভাই জল তো দিতেই হয়, তাই না? জল না দিলে কীভাবে হবে? জল দেয়নি, এটাই হচ্ছে বড় কথা। আর এমনি তো জাপানের মানুষদের স্বভাবই আছে যে ওনারা সব জায়গায় জল খাবার ক্যারি করেন। তো সেই হিসাবে আমি এই ফ্লাইটটা দেখলাম 24,000 টাকা নিয়েছিল, কিন্তু সেই হিসাবে জলটা ভাই দেওয়া উচিত ছিল, জলটা দেয়নি, তার জন্য আমার একটু অড লাগছিল। বাকি খাবার না দিলেও হতো, কোনো অসুবিধা নেই, আমি অবশ্য খেয়েই নিয়েছিলাম আগে। তো আমাকে 14 নম্বরে যেতে হবে। এখানে এই বড় বড় এলইডিতে কিন্তু লিখে দেওয়া আছে যে কোন ফ্লাইটের ব্যাগেজ কোন বেল্টে আসছে। তার কারণ হচ্ছে কি, এখানে মানুষ ভুলে যেতেও পারে, আমার মতো আমি ভুলে গেছিলাম, ঠিক আছে, আমি আবার দেখে নিলাম 14তেই আসছে। এই রে, সব ব্যাগ তো আসতে শুরু করে দিয়েছে, আমার কি ঘুরে গেল। এই যে আমার ব্যাগ আসছে, আমার ব্যাগ অবশ্য চেঞ্জ হয়ে গেছে, তার কারণ আমি ওখান থেকে নতুন কিনেছিলাম, আর পুরানোটা ওইখানেই রেখে দিয়েছিলাম। সো যেটা হয়েছিল সেটা হচ্ছে, এই ব্যাগেজটা যখন আমি নিয়েছিলাম আর পুরানো ব্যাগেজটা যখন ফেলছিলাম, কিন্তু জাপানে পুরানো ব্যাগেজ আপনারা ফেলতে পারেন না ইজিলি, তো আপনাদেরকে ওখানে পয়সা ভরতে হয়। আমি মানে আপনারা রাস্তাতেও ছাড়তে পারবেন না, বা অন্য কাউকে দিতেও পারবেন না, কেউ নেবে না, কারণ ওখানে ব্যাগেজ বা ওরকম ধরনের জিনিস ফেলার জন্য পয়সা দিতে হয়। তো আমি 2000 ইয়েন দিয়েছিলাম আমার ব্যাগেজটাকে ফেলার জন্য শুধুমাত্র। তো তারপর 2000 ইয়েন দিয়ে ফেলে এটা নিয়েছিলাম। তো আমি হস্টেলে দিয়েছিলাম, হস্টেলে বললে ওরা টাকা চার্জ করবে, কিন্তু রেখে দেবে, তারপর ওরা ফেলবে, কারণ জাপানে আপনারা এভাবে ফেলতে পারেন না, যেখানে সেখানে টাকা দিতেই হবে। ট্যাক্সি করে এয়ারবিএনবি যাব, আমি এখানে ভাড়া করেছিলাম, এবং তারপরে আপনাদেরকে জানাচ্ছি যে আমার কত টাকা খরচা হয়েছে। তো নমস্কার, আমি এয়ারপোর্ট থেকে আমার ট্যাক্সি ধরেছিলাম, তবে ট্যাক্সি বলতে গিয়ে এখানে গ্র্যাব অ্যাপ চলে, যেটা মালয়েশিয়াতে চলে, গ্র্যাব, GRAB, গ্র্যাব। তো এই গ্র্যাব অ্যাপ চলে, এই গ্র্যাব অ্যাপ থেকে আপনারা যদি ট্যাক্সি বাইক বুক করেন তো এটা খুবই সেফ, কারণ যখন আমি ব্যাংককে বাইরে আসি তখন বাইরে এসে দেখি সেখানে মেনশন করা আছে, মানে লেখা আছে ইংরেজিতে এবং ওনাদের থাই ভাষায়, যে আপনি যদি ডাইরেক্টলি কোনো ট্যাক্সি বলে দাঁড় করান এবং তাতে চড়ে যান, তাহলে আপনি ডেফিনেটলি কিডন্যাপ হতে পারেন, ঠিক আছে। তো এটা আমার জন্য প্রচুর নতুন ছিল, আমি আসলে ভিডিও বানাইনি, তার কারণ হচ্ছে আমার ক্যামেরার মাইকটা একটু গড়বড় করছিল, যার জন্য ওয়্যার কিনতে হতো, আমি কিনে নিয়েছি, তো এখন আমার ক্যামেরাটা খুবই ভালো আছে। তো সেই হিসাবে হচ্ছে গিয়ে আপনাকে এখান থেকে নির্দেশাবলী দিয়েই দেওয়া হয় যে আপনি যদি ট্যাক্সি দাঁড় করিয়ে যান নর্মালি যে কোনো জায়গা থেকে, তাহলে কিন্তু আপনি কিডন্যাপ হতে পারেন। তো সেই হিসাবে আপনার মানে একটা খেয়াল রাখতে হবে। এটা আমি প্রথমবার এত কান্ট্রি, মানে ব্যাংকক আমার হলো গিয়ে 9 নম্বর কান্ট্রি।
9 নম্বর কান্ট্রিতে আমরা এখন এসে গেছি। তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের এবং কংগ্রাচুলেশন সবাইকে। কারণ আমি আমার ভিডিওতে আমরা বলি মানে আমরা মানে আমি এবং আপনারা। তো আমি যদি কংগ্রাচুলেট হই তো আপনাদেরও সেটা অধিকার আছে, কারণ এটা আমাদের সবার চ্যানেল, যাযাবর চ্যানেল। তো সব বাঙালির চ্যানেল এবং বাঙালি ছাড়া আরও যারা দর্শক আছেন সবাইকেই বলছি অনেক অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন। আর সাথে সাথে ব্যাংককে আসার পর যেটা দেখলাম সেটা হচ্ছে ট্রাফিক, পুরো ভারী মাত্রায় ট্রাফিক। আপনারা যদি বাইক ইউজ করেন তাহলে নর্মালি আপনারা বেঁচে গেলেন, যদি না ইউজ করেন তাহলে হচ্ছে গিয়ে আপনারা ট্যাক্সি অবশ্যই ইউজ করতে পারেন গ্র্যাব থেকে নিয়ে। তবে এত ট্রাফিক আপনারা কিন্তু এক্সপ্রেস ওয়ে ধরলে তাহলে একটু বেশি চার্জ দিতে হবে, তাহলে আর কি একটু তাড়াতাড়ি যেতে পারেন। কিন্তু ট্রাফিক মারাত্মক ট্রাফিক, আমাদের ভারত বাংলাদেশকে হারিয়ে দেবে এখানকার ট্রাফিক, ঠিক আছে? এরকম একটা ট্রাফিক এখানে। তো সেই ট্রাফিক যখন আপনারা ইগনোর করতে চাইবেন তখন বাইক হলো বেস্ট, কারণ আপনাকে এত স্মুথলি এদিক ওদিক দিয়ে নিয়ে যাবে সেটা আপনারা ধারণাও করতে পারবেন না। তো সেই হিসাবে বাইক হলো গিয়ে এখানে বেস্ট অপশান। তো আমি কিন্তু এয়ারপোর্ট থেকে সচরাচর আপনারা ট্যাক্সি করতেই পারেন, কারণ আদার্স কোনো অপশান নেই ওখানে। তো এটাই হচ্ছে কথা। আর তারপরে আমি ওখান থেকে ট্যাক্সি করে চলেছিলাম আমার এয়ারবিএনবিতে আমি এয়ারবিএনবির বুক করেছিলাম একদিনের জন্য, কারণ আমি রাত্রিবেলা ঢুকেছিলাম। তো তারপরে আমি চেক আউট করে আমি এখন আমার হোস্টেলে আছি। হোস্টেলের পেছনে আমার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে কমন এরিয়া, এখানে সবাই ইউজ করতে পারে। তবে আমার হস্টেলটা খুবই ভালো। আর যেটা বলার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো গিয়ে আমার জাপানের ফুল এক্সপেন্স কত ছিল। কারণ আমি যে প্লেনে এলাম পিচ এয়ারলাইন্স, জাপানের এয়ারলাইন্স, তো আমার কী জানি একটা মনে হয়েছিল যখন আমি চাপছিলাম যে আমি জল নিয়ে আসিনি, এরা জল দেবে তো, কারণ জাপানিরা সবসময় সব জায়গায় জল খাবার নিজেরা ক্যারি করে নিয়ে যায়। তো সত্যি আমি অবাক হয়ে গেলাম, আমি যখন বসেছিলাম আমাকে জল পর্যন্ত দেওয়া হয়নি প্লেনে। কম্বলের কথা আমি জিজ্ঞাসা করিনি, কারণ আমাকে সেরকম ঠান্ডা লাগেনি। ঠান্ডা লাগলে কম্বল জিজ্ঞাসা করলে আমি জানি না পেতাম কি না পেতাম। আর সবথেকে মেন কথা, কোনো টিভি নেই এয়ারলাইন্সে, কোনো টিভি নেই যে আপনি টিভি দেখবেন বা গান শুনে শুনে আসবেন, সেরকম কোনো ব্যাপারই নেই। এবং সাথে সাথে জল দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি, ঠিক আছে অনেক এয়ারলাইন্সে খাবার দেওয়া হয়নি, আমি মেনে নিয়েছি। কিন্তু মেন কথা হচ্ছে কি টিভি পর্যন্ত নেই, কিছু পর্যন্ত নেই, এবং সাথে একটা এইটুকু জলও দেওয়া হয়নি। তো ওখানে কিন্তু আছে, আপনি যদি অনলাইন অর্ডার করেন তার জন্য একটা কাগজ আছে, সেখানে বারকোড স্ক্যান করে অনলাইন অর্ডার করতে পারেন, অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন, এরকম একটা ব্যাপার। তো আমার সেরকম একটা খুব ভালো লাগেনি, কারণ 6 ঘন্টা আমি এসেছি জল ছাড়া, আমার খুব 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 বাজে লাগছিল ব্যাপারটা। আর জল ছাড়া আমার প্রচুর হাল খারাপ হয়ে যায়। তো তার জন্য আমি আসার পর আমি বলতেও পারিনি অতটা, কারণ আমার গলা শুকিয়ে গেছিলো, আমার হালও খারাপ ছিল, তাও আমি কিছুটা বলে এসেছি। আর এয়ারপ্লেনের ভিতরে যে বলেছিলাম এই ব্যাপারে খাবার দেয়নি জল দেয়নি, তখন আমার ভয়েস ভালোভাবে আসেনি, কারণ আমার মাইকের ডিস্টার্ব ছিল, সেই জন্য তার জন্য অনেক অনেক দুঃখিত আমি। আর পেন দেখতে পাচ্ছেন, পেনের কারণ হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলতে চাইছি যে আমি জাপানে কত টাকা খরচ করেছি। আমার শরীর অসুস্থ ছিল সবাই জানেন, 8টা ভিডিও আমি করতে পারিনি, যার জন্য আমি আরও যাতায়াত করতে পারিনি। তো আরও যাতায়াত করলে আরও খরচ হতো। তো যাতায়াত, খাওয়া খরচা এবং সেখানকার নর্মাল যে টিকিটগুলো কেটেছিলাম, যেগুলো আমি আগে থেকে কাটিনি, সেই সমস্ত ভিজিটের টিকিট, এই সমস্ত কিছু নিয়ে আমার খরচ হয়েছে 88,000 ইয়েন। 88,000 ইয়েন আমার খরচ হয়েছে যাতায়াত এবং খাওয়া এবং নর্মাল এন্ট্রি টিকিটে। তো এই হচ্ছে আমার খরচ। এবং এই যে খরচটা 88 ইয়েন, এটা ভারতীয় টাকায় 50,500 টাকা এবং বাংলাদেশি টাকায় 71,850 বাংলাদেশি টাকা। তো এটা হচ্ছে আমার যাতায়াত এবং খাওয়া খরচা এবং এন্ট্রি টিকিট। এরপরে আছে ফ্লাইটে যেটা বলছি, ফ্লাইটে আমার কিন্তু আসারটা হচ্ছে আমার জাপানের ওসাকা থেকে ব্যাংকক পর্যন্ত আমি এসেছিলাম, সেটা আমার 24,000 টিকিট ছিল, 24,000 টাকা ভারতীয় টাকায়। এবং মালয়েশিয়া, মানে ভারত থেকে মালয়েশিয়া ফ্লাইটে করে যখন আমি টোকিও গেছিলাম, ভারতের ব্যাঙ্গালোর থেকে টোকিও পর্যন্ত যে সফরটা ছিল, প্রথমে ইকোনমি ক্লাস তারপরে বিজনেস ক্লাস, তো এই দুটোর টোটাল খরচ ছিল 46,372। তাহলে যাওয়ার এবং ব্যাংকক আসার জাপান থেকে এই ট্রিপটার পুরো টাকা আমার খরচ হয়েছিল 70,400 ভারতীয় টাকা এবং 1,03,000 বাংলাদেশি টাকা। তো এটা হচ্ছে আমার ফ্লাইট খরচ, মানে প্লেনের খরচ। এবং
সাথে স্টে বলতে গিয়ে আমি যেমন রোবট হোটেল, ক্যাপসুল হোটেল, বিজনেস ক্লাস হোটেল, ট্রেডিশনাল হাউস এবং আলাদা হোটেল, তো এই সমস্ত হোটেল হস্টেলে যে আমি থেকেছিলাম, এই সমস্ত খরচা নিয়ে পুরো হোল ট্রিপে যে আমি থেকেছিলাম সেই থাকার খরচ হচ্ছে গিয়ে 57,399 INR, মানে ভারতীয় টাকা, 81,760 বাংলাদেশি টাকা। তো আমি 3টে ট্রেন চড়েছিলাম, বুলেট ট্রেন, তার জন্য আমি বলেছিলাম যে আমি জেআর পাস নিইনি, কারণ 3টে ট্রেনে আমার লেগেছিল ভারতীয় টাকায় 34,688 ইয়েন। তো তার মানে 7 দিনের যে সবথেকে কম লিমিটেড কার্ডটা হয় জেআর লাইনের, তো সেটা হচ্ছে 50,000 ইয়েন দিতে হতো। তো তার জায়গায় আমার কম পয়সা হয়ে গেছে, তাই আমি আর কি নিইনি, কারণ আমার 3টে ট্রেন চাপার ছিল। তো এরপরে আমার যেটা লেগেছিল ডিজনিল্যান্ডের যে আমি টিকিটটা কেটেছিলাম সেটা হচ্ছে আলাদাই কেটেছিলাম, তো সেই জন্য সেটা লেগেছিল 10,900 টাকা। তো ডিজনিল্যান্ডে 10,900 টাকা। তো এই ছিল আমার থাকা, খাওয়া, যাতায়াত, মানে নর্মাল টিকিট, বুলেট ট্রেন, এই সমস্ত কিছু, এবং ডিজনিল্যান্ড টিকিট। এই সমস্তগুলোকে একসাথে টোটাল করে যেই টাকাটা দাঁড়ায় সেটা হলো ভারতীয় টাকায় 2,23,887 টাকা, এবং বাংলাদেশি টাকায় 3,14,215 টাকা। তো এই হচ্ছে আমার টোটাল এক্সপেন্স। টোটাল মানে আমার ভারত থেকে জাপানে যাওয়া, জাপানে থাকা, খাওয়া, সমস্ত কিছু নিয়ে, এবং তারপরে আমার ফিরে আসা ব্যাংককে, এই সমস্ত নিয়ে আমার হয়েছিল ভারতীয় টাকায় 2,23,887 টাকা, এবং বাংলাদেশি টাকায় 3,14,215 টাকা। তো সেই হিসাবে আমার মনে হয় আপনারা যদি যান, মানে থাকা খাওয়া এই সমস্ত, খাওয়াটা আমার হচ্ছে কি ক্যামেরা ছাড়াও আমি যখন খাওয়া দাওয়া করি সেগুলো তো আর কালেক্ট বলা হয় না মানে ভিডিওতে, তো সেই হিসাবে আর কি খাওয়া দাওয়া আমি করেছিলাম। তবে আমি প্রত্যেক দিন যে পয়সাটা আমার যায় সেটা আমি লিখে রাখি, এবং তারপর আমি দেখাই যে প্রত্যেক দিনে আমার কত টাকা লেগেছে। তবে আপনারা গেলে আমি বলতে পারি শিওর আপনাদের বেশি টাকাই লাগতে পারে, কারণ আমি হচ্ছে গিয়ে সুটকেসও কিনেছিলাম। তো আপনারা যদি অন্য কিছু কিনতে চান বা অন্য রকমের অন্য ধরনের কোনো কিছু একটা ধরুন, এবং আপনারা 2জন যাচ্ছেন, 4জন যাচ্ছেন, তখন পয়সাটা বেশি হয়ে যাবে, এবং সেই হিসাবে আমার তুলনায় আর আপনাদের তুলনায় আমি খাবার কম খাই, তো আপনাদের কিন্তু খাবারের তো চাহিদাটা আছে না, তো আমি যা কিছু খেয়ে থেকে যেতে পারি, আপনাদের তো সেরকমটা হবে না, তো তার জন্য আপনাদের একটু বেশিই লাগতে পারে, যেটা আমার মনে হয়ে থাকে। তো তাই আমি জানিয়ে দিলাম। আর আমি যদি আরও জায়গায় ঘুরতাম তাহলে আমার আরও টাকা হতো। যেমন আমার 8টা ভিডিও আমি করিনি, 8টা ভিডিও আমার মিস হয়ে গেছে, তো সেগুলো যদি আমি করতাম তাহলে আমার একটু আরও খরচা বেশি হতো, এবং সাধারণ যেমন খাওয়া, সেখানে যাওয়া, এন্ট্রি টিকিট, এই সমস্ত নিয়ে আরও খরচ হতো, যেগুলো আমার হয়নি এই ট্রিপে, কারণ আমি মিস করে গেছি আমার ভিডিও শরীর অসুস্থ থাকার জন্য। এটা খুবই বাজে ব্যাপার, কিন্তু আমি ব্যাংককে চেষ্টা করব ভালোভাবে দেওয়ার জন্য ভিডিও। আর ভবিষ্যতে যদি কখনো জাপান আবারও যাই, তো তাহলে হয়তো এবারের মতো ভয়ে ভয়ে ভিডিও থাকবে না, তখন ভালোভাবেই করতে পারবো এবং না দেখানো জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পারবো, এটাই আশা করি। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই, আমি আমার ভিডিওতে আমি সোলো ট্রাভেল করি, আমি সোলো ট্রাভেলার, আমি যে কোনো জায়গায় যাই একা যাই, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই আপনাদেরকে। অনেকেই যারা আমার রেগুলার ভিউয়ার, যারা আমাকে চেনেন, যারা আমাকে জানেন, যারা আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই সকলেই জানেন যে আমি একা সোলো ট্রাভেল করি। সোলো ট্রাভেল মানে একলা ট্রাভেল করা, তো আমি একলা ভ্রমণ করে থাকি, আমার সাথে সেরকম কেউ থাকে না। অনেকে মানে কোয়েশ্চেন করছেন, দিদি ক্যামেরা কে ধরে দেয়? আমি একা ভাই, আমার কাছে ক্যামেরা আছে, আমার হাত আছে, আমি একাই করি, ঠিক আছে? তো সেই হিসাবে আর আমরা বললে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে, আমরা কেন, আর কে আছে? আর কেউ নেই, আর কে বলতে আপনারা আছেন। কারণ তো আমরা বলতে গিয়ে এটা ব্যাংকক ভাই, এটা ব্যাংকক, এটা হোস্টেল, ঠিক আছে? এখানে আলাদা আলাদা সেপারেট করে মানুষ থাকে, তার কারণ হচ্ছে গিয়ে এখানে পার্টি চলছে নিচে, কারণ যারা চেঁচামেচি কথাবার্তা বলে
তাদের জন্য এই যে, তো তাদের জন্য বাইরে বসার ব্যবস্থা, যারা শান্তভাবে ভিডিও বা কোনো কাজ করতে চায় তাদের জন্য ভিতরে এই যে চেয়ার পাতা আছে, এবং আমিও টেবিল চেয়ারেই বসে আছি এখন, আপনাদেরকে একটু দেখাই। এই যে এই হচ্ছে আমার লুক, আমি এখানে ফোনটা নিয়ে আমার বসে আছি, জটলা করছি আপনাদের সঙ্গে, আর ওইদিকে বাইরে পার্টি চলছে। সো বাই বাই গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য শুভরাত্রি।